বউকে ছাড়া উজান চৌধুরী এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারবে না। আর তার বউকে সে কখন আদরে রাখবে আর কখন শাসন করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। এজন্য অন্য কারো কাছ থেকে কোনো অ্যাডভাইস উজান চৌধুরী কোনোদিন নেবে না, শুনবেও না। কথাটা বলে আর এক মুহূর্ত থাকে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করলো। ধুম ধূপধাপ পা ফেলে মৌকে নিজের রুমে নিয়ে এসে সাবধানে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো কথা না বলেই সোজা মৌয়ের গলার ভাঁজে মুখ গুঁজে দিল। মৌয়ের ঘুমন্ত শরীরটা খানিক নড়েচড়ে উঠল। উজানের মাথা তুলে এক পলক তার মুখটা দেখল। তারপর আবারও তীব্র অনুশোচনায় গলার কাছে মুখ গুঁজে দিয়ে অসহায় স্বরে আওড়ালো, আই মিন রিয়েলি সরি মাই লিটল পিচ্ছি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি জান। আমি জানতাম না আমার এই পিচ্ছি বউটার ভেতরে ভেতরে কতটা কষ্ট পাবে। উজান নিজের সকলের বেপরোয়া আর একটু কাণ্ডের জন্য প্রচণ্ড অনুতপ্ত। সে নিচু হয়ে মুখ তুলে মৌয়ের ফর্সা মুখের দিকে তাকিয়ে রইল। পরম ভালোবাসা নিজের গলাটা মৌয়ের গালে ঘেঁষে নিল। কিন্তু তার খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ পেয়ে মৌয়ের গালে এক অদ্ভুত সুরসুরি লাগলো। এতে মৌ মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। সে আসলে ঘুমাচ্ছে না, জেগে আছে, কিন্তু উজানের সাথে কথা না বলার যে চুপচাপ ঘুমিয়ে থাকার ভান করে আছে। কারণ উজানের সাথে কোনোভাবেই সে এখন কথা বলতে নারাজ। উজান হঠাৎ মৌয়ের থুতনিটা আলতো করে ধরে ডাক দিল, পিচ্ছি এই পিচ্ছি, প্লিজ একবার চোখ খোলো না। আমি সত্যি বলছি, লাইফে আর কোনোদিন তোমার সাথে এমন বিহেভ করবো না। আমি তো জাস্ট রাগের মাথায় ওসব বাজে কথা বলে ফেলেছিলাম। কিন্তু তবুও মৌ চোখ খুলো না। বার কয়েক ডাকার পরও যখন উপাস থেকে বিন্দুমাত্র রেসপন্স এলো না, তখন উজান আরও আদরে গলায় বলো, পিচ্ছি আমি খুব ভালো করে জানি তুমি জেগে আছো, আমার উপর অভিমান করে আছো, তাই না? সরি জানার কখনো এমনটা হবে না। এত ভালোবাসে তোমায়, একটুও কি রাগ সামলাতে পারবে না আমায়? আমি তো মারিনি তোমাকে। এই চোখ হলো, তোমার এই নীরবতা আমি আর সহ্য করতে পারছি না। একটু কথা বলো আমার সাথে। তবুও মৌ চুপ করে রইল, শব্দ পর্যন্ত করলো না। এবার উজান নিজের সব ধৈর্য হারিয়ে ফেললো। সে আচমকায় বুকে এসে মৌয়ের ঠোঁটটিকে সজরে নিজের দাঁত দিয়ে একটা কামড় বসলো। যন্ত্রণা মৌয়ের সাথে সাথে চোখ মুখ খিচে তরপিয়ে উঠল। তা দেখে উজানের ঠোঁটে এক ফালি দুষ্ট মুচকি হাসি ফুলে উঠল। বউ তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে বিছানায় উঠে বসলো। বাস খায় মেজাজে ঝেড়ে উঠল, প্রবলেম কি আপনার? শান্তিতে একটু ঘুমাতেও দেবেন না? আমি কি আপনাকে কোনো ডিস্টার্ব করেছি না তো? তবে কেন বারবার এমন করছেন? কথা বলো আমার সাথে। উজান একগুলো গলায় বলো, কেন কথা বলো আপনার সাথে? আমি কথা বললেই তো আপনার মেজাজ খারাপ হয়। আমি তো সব কিছু নিয়ে শুধু ফালতু মজা করি, 5 বছরে বাবু বাচ্চাদের মতো বিহেভ করি, অকারণে আপনার হাত কামড়ে দেই, আর সামান্য পরীক্ষায় 5 নাম্বারটুকুও তুলতে পারি না। 3-3টে সাবজেক্টে ফেল মেরে বসে আছি। এমন একটা ঢঙ্গি মেয়ের সাথে কথা বলে আপনার কী লাভ শুনি? দরকার নেই আমার মতো ওর একামি করা নির্লজ্জ আর বেহার মতো সাথে কথা বলা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মৌ আবারও রুষ্ট হয়ে বিছানা গায়ে এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মৌয়ের এই বরফ শীতল ও আত্মসম্মানীয় ব্যবহারে উজান প্রচণ্ড অবাক হয়ে গেল। সে হাড়ে হাড়ে বুঝতে পারল মেহেরের সাথে তুলনা করে সকলে যেটুকু কথাগুলো বলেছিল তাতে মেয়েটা মনে একদম গহীনে তীব্র আঘাত লেগেছে। সে একদম নিচু ও কাতর স্বরে আওড়ালো, পিচি সরি। মৌ উজানের দিকে তাকিয়ে এক পলক শীতল চোখে তাকালো। তারপর নিজের বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি কেন সরি বলবেন প্রফেসর সাহেব? সরি তো আমার বলা উচিত। দেশ বিদেশে এত নাম করা এক সাকসেসফুল প্রফেসর আপনি, আর আপনার নিজের বউ 3-3টে সাবজেক্ট ফেল করে। সত্যি তো এটা আপনার জন্য চরম লজ্জার বিষয়। যেখানে মেহের এত ভালো নাম্বার নিয়ে পাশ করে সেখানে আমি ফেল করেছি, এটা আপনার ইমেজের জন্য সত্যি জঘন্য। আর কখনো আমার জন্য আপনার সমাজে বা ভার্সিটি লজ্জা পেতে হবে না। আমি নিজে পড়াশোনা করব, অনেক অনেক পড়বো, মেয়ের চেয়েও বেশি মন দিয়ে পড়বো। কাল থেকে ফোন ছেড়ে শোবো না, একটু আড্ডা দেবো না, আর টাই করে ঘুরে বেড়াবো না। কাল থেকে আমি মেহেরের কাছেও আর যাব না। এই রুমে একলা বসে বসে সারাদিন শুধু পড়াশোনা করব। আপনাকে বা অন্য কাউকে আর কখনো ডিস্টার্ব করবো না। কথাগুলো বলার সময় মৌয়ের 2 চোখের কোণায় বেও আজোয়ারে ধরায় তপ্ত অশ্রু গলা বেয়ে গড়িয়ে
করতে লাগলো। উজান ফ্যাকাশে ও অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সত্যি মেয়েটাকে সে সকালে একটু বেশি কড়া কথা বলে ফেলেছে। উজান রুমের চারপাশে নজর ঘুরালো। বিছানা থেকে শুরু করে পুরো রুম আজ একদম নিখুঁতভাবে গুছানো, কোথাও একটু এলোমেলো ছিটিয়ে নেই। নিশ্চয় সারাদিন মৌ একাই সব গুছিয়েছে। পড়ার টেবিলে সুন্দর করে সাজানো, এমনকি এর আগে উজান তাকে প্র্যাকটিস করতে যেসব ম্যাপ দিয়েছিল তার সবকটা মৌ একা একা সলভ করে রেখেছে, যা বাসায় ফিরে উজান অলরেডি দেখেছে। কিন্তু উজানের জন্য নিজেকে এতটা পাল্টে ফেলার মৌকে উজানের একদম পছন্দ হচ্ছে না। আগে সে চঞ্চল, দুষ্ট আর পাগলি মৌয়ের উজানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। পিচি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি ইচ্ছে করে তোমাকে ওসব বলিনি। আপনার কিছু লাগবে? যদি না লাগে তবে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। উজান এবার সম্পূর্ণ ধৈর্য হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌকে টেনে সোজা করে বসালো। মৌয়ের জল ভেজা মুখটা দুই হাতের তালুতে ধরে নিজের একদম মুখোমুখি এনে চরম কাতর কণ্ঠে বলল, সরি বললাম তো জান, তবুও এত অভিমান করে থাকবে আমার ওপর। সত্যি তোমায় আঘাত দিতে চাইনি, কিন্তু সকালের রেজাল্টের সাথে শিরিন বাজেভাবে ব্যঙ্গ করে মেসেজ করেছিল, তাই রাগের ওপর আমি নিজের মেজাজটাই কন্ট্রোল করতে পারিনি। আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইনি যে কেন আপনি আমাকে বকেছিলেন। আমি ভুল করলে আপনি নিশ্চয় শাসন করবেন। এর জন্য ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আবার আপনাকে কলেজে যেতে হবে। আমি আর চাই না আমার ফালতু ভুলের জন্য আপনাকে কেউ কোনোদিন ছোটো করুক। আমি নিজেকে তৈরি করে নেব যাতে কারোর সামনে আপনাকে আমার জন্য ছোট হতে না হয়। মুহূর্তের মধ্যে উজান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় মুখে টেনে নিজের চওড়া বুকে একদম গভীরে লেপ্টে জড়িয়ে ধরল। বউয়ের চোখের জল নিজেকে বৃদ্ধ আঙুল দিয়ে মুছে দিয়ে পরম আকুলতায় বলে উঠল, লাগবে না, আমার জন্য তোমাকে বিন্দুমাত্র পাল্টাতে হবে না পিচি। এ যেমন আছো তুমি, ঠিক এই পাগলিটাও যে আমার ভীষণ ভীষণ প্রিয়। প্রমিস করছি আর কোনো দিন তোমার সাথে এমন বিহেভ করবো না। তবুও প্লিজ এভাবে কথা বলো না আমার সাথে। আমি সহ্য করতে পারছি না। তোমার ইচ্ছে না হলেও কাল থেকে আর কোনো পড়াশোনা করার দরকার নেই। আমি কিছু বলবো না, জোরও করবো না। পড়াশোনা করতে হবে এমন কোনো বাধ্যকতার নিয়ম তো দুনিয়া কেউ দেয়নি। তবুও প্লিজ আমার লক্ষ্মী বউটা একটু স্বাভাবিকভাবে কথা বলো আমার সাথে। তোমার এই দূরত্ব সহ্য করতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি যদি আগে থেকে জানতাম তুমি এতটা হার্ট হবে, তবে জীবনেও কখনো ওভাবে বকা দিতাম না। সত্যি আমি কষ্ট পাইনি, আপনি বিচলিত হবেন না। ঘুম পাচ্ছে আমার। মুখ খুব স্বাভাবিক শোনানোর চেষ্টা করে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উজান তার বিন্দু এমন কৃত্রিম দূরত্ব মেনে নিতে পারলো না। সে আলতো করে মৌয়ের নরম গাল দুটো আবার নিজের দুই হাতের তালুতে আঁকড়ে ধরলো। পিচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার এই অস্বাভাবিক নীরবতা আমি সহ্য করতে পারছি না? সত্যি বলছি, এতে আমার বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। আচ্ছা, কান ধরে উঠবোস করবো ওকে, সেটাই করছি। কথাটা বলেই উজান সত্যি সত্যি দাঁড়িয়ে পড়তে চাইলো, কিন্তু মৌ তার সরাতে দিল না। সে এক ঝটকায় উজানের শক্ত বুকটা দুহাত বাহু দিয়ে ঝাপটে ধরে অঝরে ধরায় হু করে কেঁদে উঠল। উজান এক লহমায় স্থির হয়ে গেল। অত্যন্ত মমতায় মৌয়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। মৌ কাঁপা কাঁপা রুদ্র কণ্ঠে কান্না ভেজা স্বরে বলে উঠল, আমি সত্যি আপনার কথায় কষ্ট পাইনি, কিন্তু আমাকে মিহুর সাথে তুলনা করা আমার ভীষণ খারাপ লেগেছে। আচ্ছা আপনি বলুন, একজন মানুষ কি কখনো অন্য আরেকজনের মতো হুবহু হতে পারে? মিহুর মতো পারফেক্ট আর আমি আমার মতো। আমি কিভাবে ওর মতো হব বলুন? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাই আমি পড়ি না। তার মানে এই নয় যে আমি পড়া পারি না। ছোটোবেলায় বাড়ির সবাই আমাকে না পড়ার জন্য বকা দিত, কিন্তু আব্বু সবসময় বলতো খেলায় যেমন হার জিত থাকে, পড়াশোনায় তেমন সাফল্য বার্তায় থাকে। তাছাড়া উনি শিরিন ম্যাম আজ ফোন করে আমাকে অনেক বাজে বাজেও কথা বলেছে। উনি বলেছে আমার দ্বারা নাকি জীবনে কিচ্ছু হওয়া সম্ভব নয়। আমি নাকি উজান চৌধুরীর মতো প্রফেসরের পাশে একদম অযোগ্য। উজানের মতো নাকি এক পারফেক্ট মেয়ে আপনার সাথে মানায়, আর আপনি নাকি আমাকে একটু ভালোবাসেন না। আচ্ছা, উনি আমাকে এত বাজে কথা কেন বলেন? আমি তো ওনাকে সবসময় যথেষ্ট সম্মান করি। আমি কি কখনো ওনাকে খোঁচা দিয়ে বলেছি যে তিনি নিজের ভালোবাসার মানুষকে ফেলে রেখেই তারই বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন, আবার তাকে ডিভোর্স দিয়ে আগে
জনের কাছে ফিরে আসতে চান। রাতে অন্যান্য ছেলেদের সাথে ক্লাবে গিয়ে পার্টি করেন। আমি তো এসব নোংরা কথা ওনাকে বলিনি, তবে সামান্য ফেল করার জন্য আমাকে এসব শুনতে হবে কেন? কে হয় উনি? আমার কি শাসন করার মানুষ নেই? উনি কেন এসব বাজে কথা বলবে? কথাগুলো শোনা মাত্রই ও যেন একদম স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখের রক্তবর্ণ রূপ হলো। অতিরিক্ত ক্ষোভ তার হাতে উপশিরাইগুলো ফুলে ফেপে উঠল। শিরিন পরীক্ষার নাম্বার দেওয়ার সময় মৌকে ব্যঙ্গ করেছিল, আর এখন ডিরেক্ট মৌকে ফোন করে এভাবে মেন্টালি হ্যারাস করেছে। উজানের ধৈর্য শক্তি বাদ এবার সত্যি চুরমার হয়ে গেল। সে মৌকে নিজের কাছ থেকে সারিয়ে তরিং গতিতে উঠে রুমের বাইরে যেতে চাইল। মৌর সাথে সাথে ভয় পেয়ে উজানকে শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছেন আপনি এই মাঝরাতে? ওই বেয়াদব মহিলাকে আজ হারে হারে বোঝাতে উজান চৌধুরীর ওয়াইফের সাথে বেয়াদবি করার পরিণতি কী হতে পারে? উজান হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মৌ তাকে বিন্দু ধরে থেকে শান্ত গলায় বলল, লাগবে না আপনার ওয়াহিদু ঝামেলা করতে। আজ ওজার বলার দিন ছিল, তাই বলেছে। আমাদেরও একদিন সময় আসবে। আমি কথা দিচ্ছি এরপর থেকে খুব ভালো করে মন দিয়ে পড়ব। আপনার কোনো কথা অবাধ্য হব না। শাশুড়ি আম্মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছে যে কারোর জন্য নয়, বরং নিজের আত্মসম্মানের জন্য পড়াশোনা করা উচিত। পড়াশোনা নিয়ে আমি আর একটুও বাদরামি করব না, প্রমিস। ময়ের এমন আক্রমিত পরিবর্তন দেখে উজান না হেসে পারল না। তবে একই সাথে নিজের ওপর প্রচণ্ড অনুশোচনা হলো তার। সে যদি সকালে এত চিল্লাচিল্লি না করে মৌকে এভাবে ভালোবেসে প্রথম থেকে বুঝিয়ে বলতো, তবে তো এত কিছু সৃষ্টি হতো না। উজান নিচু হয়ে মৌয়ের কপালে এক দীর্ঘ গাঢ় ভালোবাসার পরম এঁকে দিয়ে ফিসফিস করে সোজালো, খেয়েছিলে কিছু রাতে? মৌ কোনো উত্তর দিল না, একদম চুপ করে রইল। তার এই অর্থপূর্ণ নীরবতা দেখে উজানের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অভিমান করে না খেয়ে বসে আছে। সে তড়িঘড়ি করে আবার জিজ্ঞেস করলো, দুপুরে খাওনি তাই না? এবারও মৌ নিচু মাথা নীরব রইল। উজান চরম হতাশ ও বিচ্ছিন্ন হয়ে পড়ল। মেয়েটা সারা রাত দিন না খেয়ে পেটে খিদে নিয়ে রয়েছে, আর সে কিনা একা খেয়েছে। উজান এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জাস্ট ওয়েট যান, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মৌ বারণ করা সত্ত্বেও উজান সোজা নিচতলায় কিচেন রুমে চলে গেল। কিচেন রুমে গিয়ে খুব খুঁজেও মৌয়ের পছন্দের কোনো খাবার খুঁজে পেল না। আজ রাতে বাড়ির রুই মাছের ঝোল রান্না করা হয়েছিল, অথচ এই মৌ চোখেও দেখতে পারে না। উজান তাড়াহুড়া করে ফ্রিজ খুলে দেখে ভেতরে ফ্রেশ চিকেন রয়েছে। সে সেখান থেকে দুজনের জন্য বেশ কিছু চিপস বের করে নিল। তারপর ওপরে ক্যাবিনেটে খুঁজে চাল ডাল থেকে পোলার চাল বের করলো। সমস্যা হলো, জীবনে কোনোদিন সে কিচেন রুমে হাঁড়িতে হাত দেয়নি, আর এই গভীর রাতে সে রান্না করবে। উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে ইউটিউবে সার্চ দিল। তারপর ভিডিও দেখে সকল মশলা আন্দাজ করে দিল। পেঁয়াজ কাটতে গিয়ে কেটে তার চোখের জল নাক এক হয়ে লালচে ও খোলা রূপ ধারণ করলো। আয়নায় নিজের সেই করুণ দশা দেখে উজান নিজে এক ফালি হেসে ফেলল। গ্যাসে আগুন জ্বালাতে না পেরে আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফায়ার অন করলো। জীবনে কোনোদিন যে পুরুষ কিচেন রুমে ছায়াও মারায়নি, আজ নিজের প্রিয় ওয়াইফের পেটে খিদের কথা ভেবে সে উজান চৌধুরী টানা 2 ঘন্টা ধরে পুরো কিচেন রুম রণক্ষেত্র বানিয়ে ফেলে শেষে চিকেন আর গরম পোলা রান্না শেষ করলো। পুরো কিচেন রুমের অবস্থা এখন এমন থমথমে যে সকালে যেন কোনো লোক দেখলে হার্ট অ্যাটাক করবে। কিন্তু উজানের সেদিকে কোনো ভূক্ষোভ নেই। সে অতি যত্ন একটা প্লেটে ধোয়া ওঠা গরম পোলা আর চিকেন নিয়ে সোজা দোতলায় নিজের রুমে ফিরে এলো। রুমের ভেতর মুখ বিছানায় শুয়ে অপেক্ষা করছিল। এতক্ষণ না খেয়ে থাকায় ভীষণ ক্লান্ত লাগছিল তার। কিন্তু উজানকে প্লেট হাতে রুমে ঢুকে দেখে তার ঠোঁটের কোণে এক চিরেতে মিষ্টি হাসি ফুটে উঠল। তার চেয়েও বেশি অবাক হলো থালায় ধোয়া ওঠা গরম চিকেন পোলাও দেখে। উজান এসে নিঃশব্দে মৌয়ের পাশে বিছানায় বসে এক লমক গরম পোলা আর মাংসের মৌয়ের মুখের সামনে তুলে ধরলো। এত অবাক হওয়ার পরে প্রচণ্ড ক্ষুধা থাকায় মৌ আর কোনো প্রশ্নের সুযোগ পেল না। চুপচাপ লোকটার মুখে পুড়ে নিল। কয়েক লোকমা পেটে যেতে উজান বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, টেস্ট কেমন হয়েছে পিচ্ছি? মৌ একদম আনন্দিত হয়ে বলে উঠল, অনেক মজা হয়েছে। কিন্তু এটা কে রান্না করলো? মেহু তো সন্ধ্যায় বলেছিল আজ রুই মাছ রান্না হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। উজান এক ভ্রু উচালো, সত্যি অনেক টেস্ট হয়েছে, কিন্তু কে রান্না করেছে বলেন?
বলেন তো। উজান ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে আনন্দে আওড়ালো। প্রফেসর উজান চৌধুরী আজ তার প্রিয় ওয়াইফের জন্য লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করে নিয়ে এলো, স্পেশালি আপনার জন্য ম্যাডাম। মৌ তো কথা শুনে একবারে আকাশ থেকে পড়লো। বিশ্বাসই করতে পারছিল না যে তার এই হাই প্রোফাইল প্রফেসর তার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করেছে। উজান কৌতূহল হয়ে সে নিজেই প্লেট থেকে এক লোকমা মুখে দিল। মৌ যতটা বাড়িয়ে বলল রান্না ততটাও সুস্বাদু হয়নি, তবে একদম ফেলে দেওয়ার মতোও নয়, কোনো মতে চালিয়ে নেওয়ার মতো। সে খানিকটা অভিমানের সুরে বলল, পিচ্ছি, মিথ্যে বলবে কেন, অতটাও তো টেস্ট হয়নি। ততক্ষণে মৌয়ের নজর গেল উজানের হাতের তালুর উপরে এক পাশে, যেখানে আগুন হাতে হালকা ছাকা লেগে লাল হয়ে আছে। মৌ পরম ভালোবাসা উজানের সে লালচে স্থান নিজের ঠোঁট ছুঁয়ে একটা মিষ্টি চুমু খেলো। পরম মমতায় মৃদুস্বরে বলল, টেস্ট হয়েছে, সত্যি অনেক টেস্ট হয়েছে। কোথাও কি কখনো শুনেছ বউ অভিমান করে না খেয়ে থাকা কোনো স্বামী মাঝরাতে নিজের হাতে পুড়িয়ে বইয়ের জন্য রান্না করে নিয়ে আসে? কিন্তু আমার প্রফেসর সাহেব তো করেছে, তাই সে আমার কাছে অলওয়েজ বেস্ট। এবার আর কথা না বাড়িয়ে দয়া করে জলদি খাইয়ে দিন তো, প্রচণ্ড খিদে পেয়েছে আপনার বইয়ের। উজানের বুকটা এক পরম তৃপ্তি ভরে উঠল। সে পরম যত্নে এক এক লোকমা করে নিজের হাতের বউকে খাইয়ে দিতে লাগলো, আর মৌও কোনো আপত্তি না করে নিজের যেমন খেতে লাগলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।